তো এই বিমের ছবি যদি দেখো, আমাদের ক্ষেত্রে বিমগুলো আসলে হবে কি খুব ছোট স্প্যানের বিম। যেই বড় বিম বা এরকম যদি এই যে বিম অ্যাকশন গুলা, এগুলো হচ্ছে আমাদের অলরেডি পড়ে ফেলছি আমরা রিভিউ স্যারের কাছে, তাই না? প্লেট গার্ডার, তাই না? আমরা যে প্লেট গার্ডার পড়ছি, ওই প্লেট গার্ডারটা আসলে কি বিশেষ ধরনের বিম, যেটা হচ্ছে কি বিল্ট আপ সেকশন দিয়ে তৈরি হয়েছে। অর্থাৎ কি এখানে এই যে আমাদের নরমাল যে আই বিম গুলা বা আই জয়েন্ট গুলা, এগুলো হচ্ছে হট রোল সেকশন। বেসিক্যালি ক্ষেত্রে হট রোল সেকশন অর্থ হচ্ছে কি যে এটা ঢালাইয়ের মাধ্যমে কিসে মানে গরম লোহাটাকে সরাসরি আই শেপে দেওয়া হয়, সেটা হচ্ছে হট রোল। আর যে এগুলো হচ্ছে কি বিল্ট আপ সেকশন, ডান পাশে যেটা দিচ্ছি এটা হচ্ছে নরমাল ক্ষেত্রে হয় কি বিল্ট আপ সেকশন, এগুলো একটু বড় সেকশন হয়ে থাকে এবং এগুলো হচ্ছে কি লার্জ স্প্যানে এই এই গার্ডার গুলো ইউজ করা হয় বা বিম গুলো ইউজ করা হয়। তো আমাদের প্লেট গার্ডার যেহেতু আগে পরে হয়ে গেছে, আমরা প্লেট গার্ডার করবো না, আমরা শুধু নরমাল বিল্ডিং এর বিম গুলো পড়াশোনা করবো। আচ্ছা, সরাসরি যদি বিম দেখো, তাহলে বিম গুলো হচ্ছে কি স্ট্রাকচারাল মেম্বার that support transverse load and therefore subject to primary flexure or bending, তাই না? প্রাইমারিলি সে তার ট্রান্সভার্স লোড ডিরেকশনে লোড ক্যারি করবে এবং সাবজেক্ট টু বেন্ডিং হবে। অবশ্য কি বিমে কিছু সাম ডিগ্রি অফ এক্সিয়াল লোড ক্যারি করবে, সেটা হচ্ছে এটা নেগলিজিবল ইউজ করা যায়। নরমালি বলা হয় যদি তার ক্যাপাসিটি 10% বা তার কম এক্সিয়াল লোড ক্যারি করে, তাহলে সেটা শুধু বিম বলা হয়। অর্থাৎ বিম কোনো মেম্বারে যদি যখন স্ট্রাকচার ইউজ করো, তখন হচ্ছে কি নরমালি ফ্লেক্সিবলের সাথে হচ্ছে কি যেহেতু মেম্বারটা দুইটা পাশে দুইটা সাপোর্টের কানেকশন, কম্প্রেশনে বা টেনশন লোড আছে, দ্যাট ইজ এক্সিয়াল লোড চলে আসে। এক্সিয়াল লোড এক্সিয়াল লোডটা আসবে, সেই এক্সিয়াল লোডটা যদি ওই বিমের ক্যাপাসিটি এক্সিয়াল যে ক্যাপাসিটি, অর্থাৎ মনে করো আমাদের বিমের এক্সিয়াল ক্যাপাসিটি হচ্ছে 100 কিপ। এখন ফিল্ডে যখন এটা ইউজ করব, দেখা যাচ্ছে যে বেন্ডিং এর সাথে সাথে মনে করো 5 কিপ বা 7 কিপ লোড চলে আসতেছে, তখন আমরা যেটা করব যে ওই এক্সিয়াল লোডের অ্যানালাইসিসটাই করব না। নরমালি 10% ক্যাপাসিটি 10% এর কম যদি এক্সিয়াল লোড থাকে, তখন আর অ্যানালাইসিসটা করব। কিন্তু যখন মনে করো 30 কিপ থাকে লোড, যে আমার বেন্ডিং আছে এবং তার সাথেও কি 100 কিপ বিমের ক্যাপাসিটিতে 30 কিপ লোড আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের এটা দুইটা একসাথে কনসিডার করতে হবে। অর্থাৎ এক্সিয়াল লোড এবং বেন্ডিং দুইটা কম মানে একসাথে যোগ করে ক্যালকুলেট করতে হবে, কারণ কি একটা আরেকটাতে এফেক্ট করবে। কারণ আমরা জানি কি এক্সিয়াল লোডের কারণে কোনো জায়গায় টেনশন বা কম্প্রেশন হবে, সরি হ্যাঁ এক্সিয়াল লোডটা হচ্ছে কি টেনশন বা কম্প্রেশন হতে পারে। আবার বেন্ডিং এর কারণে কি বিমে আলটিমেটলি টেনশন বা কম্প্রেশন, সো এটা কি ডাবল এফেক্ট তৈরি করবে এবং কোনো জায়গায় যে হচ্ছে ডাবল কম্প্রেশন হয়ে যাবে। সো বিমের এটা ফেলিউরে ভূমিকা রাখতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের যখন 10% এক্সেস করবে, তখন আমরা বিম কলামে চলে যাব। এবং আমাদের এই যে বিম কলাম বলা হচ্ছে if a substantial amount of axial load is also present, the member is referred as a beam column. বিম কলামটা আমরা চ্যাপ্টার 6 এ মানে এটা হচ্ছে আমাদের সেগুই বইয়ে, তোমাদের মানিক স্যার যে বইটা পড়াচ্ছেন সেগুই বই ডিজাইনের সেই বইয়ে চ্যাপ্টার 6 হচ্ছে আমাদের বিম কলাম, এবং আমরা এখন পড়তেছি চ্যাপ্টার 5 বিম। আরেকটা কথা যে নরমাল ক্ষেত্রে বিমটা সাধারণত কি হরিজন্টাল মেম্বার হয়ে থাকে, কিন্তু যদি সবসময় হরিজন্টাল মেম্বার হবে বা বিম যদি হরিজন্টাল মেম্বার হলেই বিম হবে তা না। কারণ কি বিম যদি একসময় যায়, যদি সেটা ভার্টিক্যাল মেম্বারও হয়, কিন্তু এটা যদি কি আমাদের এটা কি যদি আমাদের বেন্ডিং হয়, এটা মেইন অ্যাকশন যদি বেন্ডিং এর মতো হয় বা ট্রান্সভার্স ফ্লুইডে লোড থাকে, তাহলে কি এটা বিম। দেখছি ভার্টিক্যাল মেম্বারটা কি আমাদের বিম হইতে পারে শুধুমাত্র কি কারণে, যে লোডিং এর কারণে। অর্থাৎ সে ট্রান্সভার্স লোডিং করলে, অর্থাৎ সে যদি বেন্ডিং এর মাধ্যমে লোড রেজিস্ট্যান্স করে, অর্থাৎ এই এক্সটার্নাল যে লোডটা থাকবে তার সে যদি কি সে মুচরের মাধ্যমে কি ইন্টারনাল মুভমেন্ট জেনারেট করে কি তাকে রেজিস্ট করে, তাহলে সেটা বিম। তো আমাদের এখানে জাস্ট দুইটা বিমের চিত্র যদি আমরা দেখি, এই ধরনের বিম এই ধরনের ফিগারগুলো যখন থাকবে, এই ধরনের ফিগারগুলো যখন থাকবে, তখন হচ্ছে দেখো এটা কন্টিনিউয়াস ফিগার। এই কন্টিনিউয়াস ফিগারের অর্থ হচ্ছে সেটা হচ্ছে হট রুল, অর্থাৎ একই সাথে কাজ করা।
আবার কখনো কখনো দেখবা যে আমাদের এই যে ডান পাশে যে চিত্রটা, এই ফিগারটা কি আমাদের কন্টিনিউয়াস থাকবে না। এই পোর্শন এটা হচ্ছে কি আমাদের ফ্লেঞ্জ, তাই না? আর এটা ওয়েব। ফ্লেঞ্জ আর ওয়েব, ওয়েব এবং ফ্লেঞ্জ কি একই কন্টিনিউয়াস না, এখানে দেখা যাচ্ছে কি জোড়া লাগানো, এটা হচ্ছে ওয়েল্ডিং করা, যেমন এখানে কি ওয়েল করা হয়েছে, অর্থাৎ তিনটা প্লেটকে দুইটাকে বানানো হচ্ছে ফ্লেঞ্জ, উপরে নিচে মাঝে একটা ওয়েব দিয়ে ওয়েল করা হয়েছে। এই ধরনের যেটা সেটা হচ্ছে বিল্ট আপ সেকশন। কিন্তু আমাদের বিমের ক্ষেত্রে নরমালি ইউজুয়ালি হচ্ছে বিল্ট হট রোল সেকশন, দ্যাট ইজ একদম যখন আমরা অর্থাৎ কারখানাতে যেটা একদম ডালাই করে তৈরি করা হয় সেটা হচ্ছে হট রোল সেকশন। আর নরমালি বিমের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের যে বিমগুলো ইউজ করে সবগুলো বেশিরভাগই হচ্ছে তোমাদের ডাব্লিউ সেকশন, এম সেকশন বা এস সেকশন। এই ডাব্লিউ সেকশন, এম সেকশন বা এস সেকশন সবগুলো আসলে কি আমাদের আই সেকশন, মানে আই শেপের, তাই না? ডাব্লিউ সেকশন হচ্ছে কি ফ্লেঞ্জটা একটু বড়, এস সেকশন হচ্ছে ফ্লেঞ্জটা ছোট, আর এম সেকশন হচ্ছে কি ফ্লেঞ্জটা মিডিয়াম। বা তো এই যে অংশ এইগুলো হচ্ছে এই ফ্লেঞ্জের উইথের উপর ডিপেন্ড করে তিনটা সেকশন বলা হয়। এবং আমাদের এই বইয়ে আমরা এই চ্যাপ্টারে আমরা শুধু দুইটা শেপ নিয়ে কাজ করব, একটা হচ্ছে ডাব্লিউ শেপ, একটা হচ্ছে সি শেপ। যেই জিনিসগুলো নরমালি ইউজ করা হয়, আমরা যে ডেরিভেশন বা কনসেপ্টগুলো দেখবো সবগুলো হচ্ছে ডাব্লিউ শেপ। ডাব্লিউ শেপ হচ্ছে এই যে দুইটা বিম দেখা যাচ্ছে, এই দুটো কি ডাব্লিউ শেপ, কারণ এগুলোর কি ফ্লেঞ্জটা উইথ বেশি, প্রশস্ত যদি ইয়া হয় ফ্লেঞ্জ, তাহলে কি ডাব্লিউ সেকশন। আমরা ডাব্লিউ সেকশন আর সি সেকশন যেটা বলতেছি, আমরা সি সেকশন হচ্ছে কি সি এর মতো চ্যানেল থাকবে, যেটা ইংলিশের যে সি, এই সি এর মতো দেখতে, সেটা হচ্ছে সি সেকশন। সো বিমে আমরা যখন বিম করব, তাহলে বিমের কি অ্যানালাইসিস করব? বিমের অ্যানালাইসিস করতে হলে আসলে আমরা আলটিমেটলি কি বিমটাকে সার্ভিসে দেওয়ার জন্য, অর্থাৎ বিমটাকে বিল্ডিং এ ইউজ করার জন্য চাইবো, অর্থাৎ বিমটা এমন একটা বিম চুজ করব, ইকোনমিক বিম, আর যে বিমটা হচ্ছে কি আমার ফেল করবে না। এখন ফেল গুলো কি ধরনের হয়? বিমের ফেল আমরা যদি সংক্ষেপে এই পাঁচটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বেন্ডিং ফেল, একটা হচ্ছে কি বেন্ডিং ফেলটা হচ্ছে যে আমরা প্রথম ফিগারটা যেটা দেখতেছি, যে সে বাঁকা হইতে হইতে মানে মুচরের মাঝেই কি সে ফেল করে যায়, অর্থাৎ এক্সেসিভ বেন্ডিং এর জন্য, অর্থাৎ অতিরিক্ত মুচরের কারণে কি সে ফেল করে যাবে, অর্থাৎ সে বিমটা নিজেই কি দুই টুকরো হয়ে যাবে। বাঁকা হইতে হইতে একসময় কি নরমালি যেই জায়গায় ম্যাক্সিমাম মোমেন্ট থাকবে সেই জায়গা দিয়ে সে রোটেট করে ফেলবে, অর্থাৎ মাঝখানের পয়েন্টটা হিঞ্জের মতো হয়ে যাবে এক্সেসিভ লোডের কারণে, সেটা হচ্ছে বেন্ডিং ফেল। তারপর আরেকটা আছে ল্যাটারাল টরশনাল বাকলিং। সব এই এক্সটার্নাল লুপগুলোর কারণ হচ্ছে দেখা যাচ্ছে বিমটা তার বেন্ডিং ফেল করতেছে না, অর্থাৎ সে কি বাঁকা হচ্ছে না এতটা, কিন্তু হচ্ছে কি মুচড় খেয়ে ফেল করতেছে, অর্থাৎ টরশনাল। টরশন মানে কি মুচড়, তাই না? সাইডে মুচড় খেয়ে যাচ্ছে। এটা নরমালি হয় কম্প্রেশনের কারণে, আমাদের ফ্লেঞ্জ যেটা ফ্লেঞ্জটা বাঁকা হয়ে যায়। ইনিশিয়ালি কি ফ্লেঞ্জটা সোজা থাকে, কিন্তু কম্প্রেশনের কারণে দেখা যায় অনেক সময় ফ্লেঞ্জটা বাঁকা হয়ে যায়। এই যে ফ্লেঞ্জটা, এই যে উপরের ফ্লেঞ্জটা যদি বাঁকা হয়ে যায় সেটা হচ্ছে ল্যাটারাল টরশনাল বাকলিং। উপরের ফ্লেঞ্জটা যদি সোজা না থাকে তাহলে কি সে ফেল করে ফেলে, এবং এটা ল্যাটারালি অর্থাৎ সাইডে চলে আসে, সেটা হচ্ছে ল্যাটারাল টরশনাল বাকলিং। তারপরে শেয়ার ফেলো। শেয়ার ফেলো হচ্ছে আমরা আগে যে বিমে শেয়ার করছি সেই শেয়ারটাই, অর্থাৎ বিমটা হচ্ছে লেফট, অর্থাৎ বিমটা হচ্ছে কি বিমে শেয়ার কোথায় বেশি থাকে? সাপোর্ট সেকশনে শেয়ার বেশি থাকে না? অর্থাৎ সাপোর্ট সেকশনে সাধারণত এই ফেলিউরটা হয়। দেখা যাচ্ছে এই যে সাপোর্টের যে রিঅ্যাকশন, সাজদের এখানে আমাদের 200 কিপ রিঅ্যাকশন আছে। এই লুপটা আলটিমেটলি কি পুরো বিম যেহেতু এই ফোর্স গুলোর কারণে 200 কিপ রিঅ্যাকশন আসছে, তো এই 200 কিপ কি এই বিমটা এই ফোর্স এই 200 কিপ কে কি ক্যারি করে এখানে নিয়ে আসতেছে, সাপোর্টে নিয়ে আসছে। যদি এই সাপোর্টগুলা একটা এই মনে করো দুইটা, যদি আমরা দুইটা সেকশন চিন্তা করি, পাশাপাশি দুইটা সেকশন, এই দুইটা সেকশন, তাহলে এই সেকশনে যে 200 কিপটা কিভাবে ট্রান্সফার হচ্ছে একটা পয়েন্ট থেকে একটা পয়েন্ট, অর্থাৎ বিমটা যদি হাজার হাজার সেকশনে চিন্তা করি, একটা সেকশন থেকে আরেকটা সেকশনে কি এই 200 কিপটা লোডটা ট্রান্সফার হচ্ছে।
সো এই যে বিমটা যদি এই 200 কিপ লোডটা এই ম্যাটেরিয়ালসটা যদি এই জায়গায় না করে, অর্থাৎ ফ্রিকশনের মাধ্যমে কি একটা অংশ আর একটা অংশে এই ফোর্সটা পাস করতেছে, এখন ফ্রিকশনের মাধ্যমে যদি এই ফোর্সটা পাস না করতে পারে তাহলে সেটাও কি শেয়ার ফেল। তারপর আছে বেয়ারিং ফেলুর, এটা নরমালি হচ্ছে ওই যে সাপোর্ট সেকশন হচ্ছে কি আমাদের এই অংশটা দেখে, এটা দেখলে বুঝতে পারবা যে পুরো লোডটা এই যে 200 কি পুরো লোডটা কি এই জায়গা দিয়ে ট্রান্সফার হচ্ছে, তাই না? বা আমাদের রিঅ্যাকশনটা যে রিঅ্যাকশন যা দিবে তা বিমে যাবে কি এই কানেক্টিং পয়েন্ট দিয়ে। তো এই কানেক্টিং পয়েন্টে যদি সে তখন কি ক্রিপিং হয়ে যায় অর্থাৎ চিপে যায়, তাহলে কি সেটা ফেলু, সেটা হচ্ছে কি বেয়ারিং ফেলু। আরেকটা ফেলুর হচ্ছে এক্সেসিভ ডিফ্লেকশন। হ্যাঁ, ডিফ্লেকশনটা যদি খুবই বেশি হয়ে যায় তাহলে দেখা যায় হচ্ছে কি আমরা এটা ইউজ করতে পারবো না, যে ঠিক আছে বিমটা সার্ভিস দিচ্ছে ফেল হচ্ছে না, বিল্ডিংটা করে যায়, দেখা যাচ্ছে যে ফ্লোরের মাঝখানে 1 ফিট করে কি আমার দেবে গেছে, তাহলে কি বিল্ডিং কেউ সার্ভিস দিবে না, অর্থাৎ এই বিল্ডিং কেউ থাকবে না, তাই না? ভয় পাবে। সো এটাও কি আলটিমেটলি আমার ডিজাইনের ব্যর্থতা। হ্যাঁ, তো এই যে ফেলিউর গুলো আমাদের, তাহলে এই চ্যাপ্টারে আমরা এই 5টা ফেলিউর সম্বন্ধে পড়ার চেষ্টা করব, যে এই বিম যখন ডিজাইন করব এই 5টা কন্ডিশনে যখন সে স্যাটিসফাই করবে তারপরে সে হচ্ছে কি আমাদের বিম ডিজাইনটা তখন কমপ্লিট হবে। তো আজকের ক্লাস এবং আগামী কালকের ক্লাসে আমরা শুধু বেন্ডিং ফেলিউর নিয়ে আলোচনা করব, তার পরবর্তীতে আস্তে আস্তে বাকিগুলো হবে। আর যেহেতু বলতেছে এক্সেসিভ ডিফ্লেকশন যেটা, সেটা আসলে আলোচনা কিছু নাই, এটা হচ্ছে আমাদের কোড রিকোয়ারমেন্ট হয়েছে। কোড বলে যদি যে আমাদের সর্বোচ্চ এই এলাকার মানুষগুলো ডিজাইনারদের উপর কি পরিমাণ পেইড আছে, তাই না? মনে করো এখন আমাদের ডিজাইনার যদি মনে করো যে ডিজাইন করে যে হ্যাঁ 3 ইঞ্চি ডিফ্লেকশন দিলে আমি বিল্ডিং এর ক্ষতি হবে না, আমি কনফিডেন্ট। ওকে, ডিজাইনার বললো হ্যাঁ 3 ইঞ্চি ডিফ্লেকশন করো বিল্ডিং এর ক্ষতি হবে না, ওকে সেটা সার্ভিসে যাইতে পারে, কিন্তু দেখা যাচ্ছে কি ক্লায়েন্ট যখন সে ক্লায়েন্ট কিন্তু তখন ইঞ্জিনিয়ারদের উপর কি পরিমাণ পেইড আছে, যে ইঞ্জিনিয়ার বলছে 3 ইঞ্চি ডিফ্লেকশন অ্যালাউ করতে, আমি কি আসলে অ্যালাউ করবো কিনা, নির্ভর করবে কি আর উপর ক্লায়েন্টের উপর, যে আমরা ইঞ্জিনিয়াররা কি পরিমাণ পেইড অর্জন করতে পারছি, তাই না? সো এটা হচ্ছে, এবং এক এক এলাকার কোন এলাকার মানুষ ভিউ হয়, কোন এলাকার মানুষ বলে টাকা দিয়ে বিল্ডিং করতেছে আমি ডিফ্লেকশনকে অ্যালাউ করবো, তাই না? তো এই যে অংশটা মানুষের মেন্টালিটি কনসেপ্ট এগুলোর উপর নির্ভর করে আসলে ডিফ্লেকশনের ভ্যালুটা ফিক্স করে দেওয়া থাকে। সো আমাদের এই ক্ষেত্রে আমরা কোড অনুসারে করব যে কোন কোডে ডিফ্লেকশনের ভ্যালু কত, আমরা ওই অনুসারে কি ডিফ্লেকশনটা করব, কন্ট্রোল করব। তো আমাদের টেনশন বা কম্প্রেশন মেম্বারও যেভাবে কি কিছু স্পেসিফিকেশন আছে, এই ক্ষেত্রে আমাদের কিছু স্পেসিফিকেশন আছে, অর্থাৎ আমরা অ্যাকচুয়াল যে ক্যাপাসিটি এএসসি এটা কি কতটুকু রিডিউস করতেছে, অর্থাৎ সে কতটুকু অ্যালাউ করতেছে। যেমন আমাদের আলটিমেট আমাদের ফ্যাক্টর মুভমেন্টে যদি আমরা এলআরএফডি, তোমরা এলআরএফডি সম্বন্ধে জানো, এলআরএফডি তে যদি সে অর্থাৎ ফ্যাক্টর লোডের কারণে যদি তার মুভমেন্ট এমইউ হয়ে থাকে, অর্থাৎ যে ফোর্সগুলো থাকবে সেগুলোকে কি লোড কম্বিনেশন, এলআরএফডি লোড কম্বিনেশনে যদি এই তার আলটিমেট মুভমেন্ট এমইউ হয়ে থাকে, এবং যখন ডিজাইন করব তখন নমিনাল স্ট্রেংথ যদি এমএন হয়ে থাকে, নমিনাল স্ট্রেংথ এমএন হলে আমাদের অবশ্যই কি এমইউটা ছোট হইতে হবে তার থেকে 0.9 এমইউ বা 5 এমএন থেকে ছোট হইতে থাকবে, অর্থাৎ আমাদের যে লোডটা কাজ করবে সেই লোডটা, অর্থাৎ আমাদের অ্যাকচুয়াল যে লোডটা আমাদের স্ট্রাকচারে আছে, অর্থাৎ ফ্যাক্টরড লোড, অর্থাৎ মনে করো আমাদের লাইভ লোড আছে 10 কেজি আর ডেড লোড আছে 10 কেজি, তাহলে আমরা কি 1.4 এবং 1.6 দিয়ে মাল্টিপ্লাই করে যেই ভ্যালুটা পাবো, 1.4 এবং 1.6 দিয়ে মাল্টিপ্লাই করে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা অবশ্যই কি নমিনাল স্ট্রেংথের 90% এর মধ্যে থাকতে হবে। এই ক্ষেত্রে বলা হচ্ছে তো আমাদের মনে থাকবে যে এলআরএফডি ফ্যাক্টর ডিজাইনে আমাদের এই স্ট্রেংথটা অবশ্যই কি না নমিনাল স্ট্রেংথের 90% থাকতে হবে, অর্থাৎ 10% সে সেফটি ধরে নিচ্ছে। সিমিলারলি আমাদের এএসডি মেথডে সে বলতেছে যে এএসডি কোন মেথড, এএসডি মেথড হচ্ছে কি ফ্যাক্টর লোড ইউজ করা হয় না, যেখানে ফ্যাক্টর লোড ইউজ করা হয় না সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এটা 60% এর মধ্যে থাকতে হবে, অর্থাৎ মনে করো অ্যাকচুয়ালি আমাদের 10 কিপ ডেড লোড এবং 10 কিপ লাইভ লোড অ্যাকশন কাজ করতেছে, ওই ক্ষেত্রে আমাদের টোটাল লোড কত, এই 10 কিপ লাইভ লোড এবং 10 কিপ ডেড লোডের কারণে যে মোমেন্টটা আসবে সেটা সরাসরি হবে কি এমএ, এখানে মুভমেন্ট ফোর্স সরি
এই ফোর্সকে কোনো মাল্টিপ্লাই করতে হবে না, অ্যাকচুয়াল ফোর্সের কারণে যে মোমেন্ট সেটি ক্যালকুলেট করব। সেটা হচ্ছে কি আমার তার নমিনাল ক্যাপাসিটি, অর্থাৎ নমিনাল ক্যাপাসিটি কিন্তু এসডি একটা ম্যাটেরিয়ালসের নমিনাল ক্যাপাসিটি এসডি মেথডে ক্যালকুলেট করলে যা হবে এলআরএসবি তে কি তাই হবে, তাই না? নমিনাল ক্যাপাসিটি 60% এর কম থাকতে হবে বা 60% এর মধ্যে থাকতে হবে। এটা হচ্ছে কি ইয়ে বলে না, ওমেগা না, ওহম, সরি এটা ওহম না। So ma should be less than mn by ohm b, বা ohm b এর মান হচ্ছে 1.67, 1 by 1.67 আলটিমেটলি কি আসলে 0.6, so 60% এর কম হতে হবে। এখন দেখো আমরা যদি আইবিএম এর কথা চিন্তা করি, অলরেডি আমরা জানি কি f সমান m my by i, এই কনসেপ্টটা আসলে আমরা কি বিম এর ক্ষেত্রে আগে থেকে জানি। এটা সরতেছে না কেন? তো আমরা বিমের ক্ষেত্রে জানি কি স্যার আমার মোবাইলটা স্যার বন্ধ হয়ে যাবে স্যার, স্যার মোবাইলে চার্জ নাই স্যার, আমি গাড়িতে আছি স্যার। আচ্ছা আচ্ছা স্যার স্যার আমার মোবাইলটা বন্ধ হয়ে যাবে স্যার, আমার মোবাইলটা চার্জ নাই স্যার। আচ্ছা ঠিক আছে, স্যার আমি রেকর্ডটা রেকর্ড চলতেছে। আচ্ছা দেখো, এই নরমালি যদি একটা নরমাল ইউডিএল কাজ করে একটা আই সেকশনের আইবিএম এর উপর, তাহলে আমরা কি যে মিডল সেকশনে মনে করো এটাকে আমরা মিডল সেকশনে বিমকে দুইটা ভাগে ভাগ করলাম। তো মিডল সেকশনে যদি লেফট সাইড কে নেই, তো মিডল যে কোনো জায়গায় যদি আমরা বিমটাকে কাটি, সেক্ষেত্রে সেই জায়গায় একটা শেয়ার এবং একটা মোমেন্ট ক্যালকুলেট করতে পারবো। অর্থাৎ এখানে যেমন কি এই যে আর এ এবং এই যে ইউডিএলটা সেটা কি একটা মোমেন্ট ক্রিয়েট করবো। তো যে কোনো জায়গায় যদি মোমেন্ট ক্রিয়েট হয়ে থাকে, যে কোনো জায়গায় যদি বিমে এম থাকে তাহলে কি এফ থাকবে, তাই না? ফ্লেক্সিবল রেজিস্ট্যান্স যদি মোমেন্ট থাকে তাহলে কি ফ্লেক্সিবল রেজিস্ট্যান্স এফ থাকবে, এবং সেটার ভ্যালু হবে এফ বি সমান এম ওয়াই বাই আই। এবং ফ্লেক্সিবল রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে এক্ষেত্রে একটা বিমের জন্য বা একটা সেকশনের জন্য একই পরিমাণ লোডিং এর জন্য একই পরিমাণ লোডিং একটা ফিক্সড সেকশনের জন্য এম এর ভ্যালু ফিক্সড এবং আই এর ভ্যালু আই এক্স এক্স অক্ষের সাপেক্ষে আই এর ভ্যালু সেম। সো ওয়াই এর মানের উপর সমানুপাতিক ভেরি করে। সো যখন ওয়াই এর মান 0 তখন হচ্ছে কি ফ্লেক্সিবল রেজিস্ট্যান্স 0 হবে। যখন ওয়াই এর মান বাড়তে থাকবে, ওয়াই এর মান কোথা থেকে বাড়ে? ওয়াই এর মান ক্যালকুলেট করা হয় কি নিউট্রাল এক্সিস থেকে, অর্থাৎ এ এক্সিস থেকে ওয়াই এর মান যতই আমরা ইনক্রিজ করব এফ এর মান ততই বাড়বে। এই যে ইকুয়েশনটা এটা আমরা জানি এফ বি সমান এম ওয়াই বাই আই এক্স। তো এটা যখন যেমন আরসিসি এর ক্ষেত্রে সত্য বা নরমাল বিমের ক্ষেত্রে সত্য, এটা স্টিলের ক্ষেত্রে সত্য। দেন আমরা যদি চিন্তা করি যে এই যে স্ট্রেসটা সেটা মনে করি আমাদের ইল্ড স্ট্রেন্থের সমান হলো, অর্থাৎ ইল্ড তো বুঝো, ইল্ড পয়েন্ট কাকে বলে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামে বা স্টিলের যেই পয়েন্ট ইল্ডিং হচ্ছে কি, যে পয়েন্ট হচ্ছে কি যে পয়েন্টের পরে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটা প্রথমে কি স্ট্রেট হয় না, সরি পরে ইনক্লাইন্ড হয়, ইনক্লাইন্ড পরে কি পরে হরিজন্টাল হয়ে যায়। হরিজন্টাল যখন হয় তো ওই পয়েন্টে, অর্থাৎ যখন স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামে এডিশনাল স্ট্রেস না দিলেও কি স্ট্রেন চলে আসে, সেটাই হচ্ছে কি ইল পয়েন্ট। যেমন আমি তোমাদের যদি ড্র করি, অর্থাৎ এইটা যদি এটা সরি আমার লেখা স্টেপটা রাখতে পারছি না। আবার দেখো স্ট্রেস
মনে করো আমাদের এটা হচ্ছে মনে করো আমাদের এটা হচ্ছে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম, অর্থাৎ কি এই পাশে হচ্ছে স্ট্রেস, এই পাশে হচ্ছে এফ, এই পাশে হচ্ছে স্ট্রেন। এটা হচ্ছে এফ, এটা হচ্ছে স্ট্রেন বা ডেল। স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামে আমাদের এই যে ইনিশিয়ালি যে অংশটা, এই অংশে অর্থাৎ প্রথম এতটুকু অংশে কিসে স্ট্রেস স্ট্রেন, অর্থাৎ যতই তুমি ফোর্স দিচ্ছ ততই কি স্ট্রেন হচ্ছে। কিন্তু একটা পয়েন্টে আইসা, অর্থাৎ এই পয়েন্টে আসার পর দেখা যাচ্ছে কি এই বরাবর কি এক্স অক্ষ বরাবর কি স্ট্রেন বাড়তেছে, কিন্তু কি স্ট্রেস বাড়তেছে না। অর্থাৎ কি স্ট্রেন বাড়তেছে মানে কি বিম এই স্টিলটা বড় লম্বা হচ্ছে, ইলংগেট হচ্ছে, কিন্তু স্ট্রেস অর্থাৎ এডিশনাল সে আর ফোর্স নিতে পারতেছে না, অর্থাৎ সে লম্বা হচ্ছে কিন্তু এডিশনাল ফোর্স নিচ্ছে না। এই যে পোর্শনটা, অর্থাৎ মনে করো এটা বি পয়েন্ট, এই বি পয়েন্ট থেকে সি পয়েন্ট পর্যন্ত, অর্থাৎ বি থেকে সি পয়েন্ট পর্যন্ত কি সে বস্তুটা ইল্ডিং হচ্ছে, অর্থাৎ লম্বা হচ্ছে কিন্তু সে নতুন করে স্ট্রেস নিচ্ছে না। এই যে অংশটা বি থেকে সি, এই অংশটা হচ্ছে কি ইল্ডিং, অর্থাৎ স্টিলটা লম্বা হচ্ছে কোনো ফোর্স ছাড়াই। এই যে অংশটা এই বরাবর যে স্ট্রেসটা, সেই স্ট্রেসটা হচ্ছে ইল্ডিং স্ট্রেস, অর্থাৎ এই বরাবর যে কংক্রিটটা এই যে স্ট্রেস, অর্থাৎ এটাকে বলা হয় ক্যাপিটাল এফ ওয়াই। ক্যাপিটাল এফ ওয়াই যখন একটা ম্যাট্রিক্সে চলে আসে, তখন ম্যাট্রিক্সটা কি হচ্ছে আমার ইয়ে ছাড়া, উইদাউট এডিশনাল ফোর্স, অর্থাৎ নতুন করে সে কোনো লোড নিতে পারতেছে, লোড ক্যারি করতে পারতেছে না, দ্যাট ইজ স্ট্রেস সেম থাকতেছে কিন্তু তার স্ট্রেন বাড়তেছে। এই যে স্ট্রেসটা, সেটাকে বলা হয় এফ ওয়াই বা ইল্ড স্ট্রেস। যেমন এই বিমে দেখো, একটা পর্যায়ে যখন আমরা ইনিশিয়ালি এডিশনাল এক্সটার্নাল ফোর্স দিব, এক্সটার্নাল ফোর্স যদি আস্তে আস্তে ইনক্রিজ করি, একটা পর্যায়ে দেখা যাবে কি সে আউটার ফাইবারটা হচ্ছে আমাদের ইল্ড ডিসটেন্সে চলে আসছে, অর্থাৎ আউটার ফাইবারে তখন আর আউটার ফাইবারে নতুন করে স্ট্রেস দিলে সে আর স্ট্রেস নেবে না, সে ইল্ডিং হয়ে যাবে, অর্থাৎ লম্বা হয়ে থাকবে। এই যে পোর্শনটা, সেটা হচ্ছে মনে করো যে আমরা আগে করছি না একবারে, কিন্তু কি নর্মাল যে স্টিল গুলো বিল্ডিং এর করে 60 কেএস, অর্থাৎ 60 কেএস এর পরে কি সে নতুন লোড না নিয়ে কি সে বড় হইতে থাকে। তো এই যে 60 এটা এফওয়াই, ওকে, সাজ দ্যাট আমরা এটা হচ্ছে এমন একটা কন্ডিশন যখন কি শুধু আউটার ফাইবারটাতে কি ইল্ড স্ট্রেস আসছে, তাই না? সবার আগে কি এফ এফ সবচেয়ে বেশি কোথায়, আউটার ফাইবারে না? তো সবার আগে ইল্ড স্ট্রেস আসবে কোথায়, আউটার ফাইবারে, তাই না? তাই তো এটাই ওই কন্ডিশন যে মাত্র আউটার ফাইবারে ইল্ড স্ট্রেস আসছে। এখন যদি আরো স্ট্রেস বের করি তাহলে কি এটা ইনার ফাইবারও চলে আসবে। যাই হোক, তো আমরা এই ক্ষেত্রে এফ ম্যাক্স আমাদের ইল্ড স্ট্রেংথের জন্য বা ইল্ড মুভমেন্টের জন্য আউটার এই যে যখন আউটার ফাইবারে ইল্ড স্ট্রেস আসতেছে, ওই মুহূর্তে যে মুভমেন্ট, অর্থাৎ এই এখন যে মুভমেন্টটা এই সেকশনে যে মুভমেন্টটা, তাকে বলা হয় ইল্ড মুভমেন্ট। ওকে, ইল্ড মুভমেন্ট কাকে বলে? যখন আউটার ফাইবারটা জাস্ট ইল্ডিং শুরু হয়, বিমের আউটার ফাইবারটা যখন আউটার ফাইবার জাস্ট ইল্ডিং যখন শুরু হয়, তখন তাকে বলা হয় ইল্ড মুভমেন্ট। ওকে, সো এখন যে মুভমেন্টটা ক্যালকুলেট করব, যখন এই প্রবলেমের ক্ষেত্রে আউটার ফাইবারের কথা যদি চিন্তা করি, এফ সমান কি আমাদের এম ওয়াই বাই আই। তো এফ ম্যাক্স যদি বলি এই বিমের ক্ষেত্রে, এফ ম্যাক্স হচ্ছে কি আউটার ফাইবারের স্ট্রেসটা, সো এফ ম্যাক্স এম ওয়াই বাই আই, যেহেতু আউটার ফাইবারের ওয়াই কে সাধারণত কি সি দ্বারা প্রকাশ করা হয়, সি সমান তাহলে কি এইচ বাই টু, তাই না? আউটার ফাইবারের যে দূরত্ব, এটাকে আলাদাভাবে স্পেসিফিক, যদিও ওয়াই স্পেসিফিক ভাবে বোঝানোর জন্য এটাকে সি দ্বারা প্রকাশ করে। সি মানে হচ্ছে আউটার ফাইবার, আর ওয়াই মানে হচ্ছে ইনার ফাইবারও হইতে পারে, আউটার ফাইবারও হইতে পারে। সো সো ইয়া আমাদের ওয়াই ভ্যালুটা ইনার হইতে পারে এবং আউটার হইতে পারে। সো সি যখন বলছি, সো আমরা আউটার এফ ম্যাক্স এর জন্য হচ্ছে এমসি ওভার আই এক্স। তো এই ইকুয়েশনে সি কে যদি উপরে, সি কে যদি নিচে যাই নিয়ে আসি, তাহলে আই এক্স বাই সি আসে। সো
এখন আবার আইএক্স বাই জে সি, আই বাই সি কে আমরা বলি সেকশন মডুলাস বা এস। এটা আসলে কোনো কিছুই না, আই বাই সি হচ্ছে, আই হচ্ছে কি বেস কিউব বাই 12 যদি আমরা রেক্টেঙ্গেলের ক্ষেত্রে বলি, এবং সি হচ্ছে কি এস বাই 2, জাস্ট একটা জ্যামিতিক টার্ম। সেকশন মডুলাস হচ্ছে আই বাই সি, এটা হচ্ছে কি ম্যাটেরিয়ালস একটা জ্যামিতিক প্রপার্টি বা আই মডুলাস অফ, সরি সেকেন্ড মোমেন্ট অফ ইনার্সিয়াকে যদি আমরা এসি দিয়ে ভাগ করি তাহলে সেটাকে বলা হয় এস। সো এটা এইভাবে প্রকাশ করলে আমরা এম সমান সমান এম ওয়াই সমান সমান, যেহেতু এই প্রবলেমের জন্য এটা হচ্ছে কি ইল্ড মোমেন্ট, অর্থাৎ এই এখানে যেহেতু এফ সমান সমান এফ ওয়াই ধরতেছি, তাহলে এম সমান সমান কি এম ওয়াই হবে। এম সমান সমান এম ওয়াই হলে আলটিমেটলি আমরা এম ওয়াই সমান সমান কি এফ ম্যাক্স সমান সমান এফ ওয়াই, এফ ওয়াই ইনটু এস এক্স। এই যে মোমেন্টটা, এই মোমেন্টটা হচ্ছে তার ইল্ড মোমেন্ট, অর্থাৎ ম্যাটেরিয়ালসটা যখন জাস্ট ইল্ডিং এ চলে যায় তখন সে এই মোমেন্টটা রেজিস্ট করতে পারে। দেখছো আমাদের এক্সটার্নাল যে লুপটা আছে, এই লুপটা আসলে কার সাথে রিলেটেড, ইন্টারনালি সে কতটুকু রেজিস্ট করতে পারে, তাই না? এখন এক্সটার্নাল লুপ এখানে স্ট্রাকচারটা টিকিয়ে থাকে কিভাবে, এক্সটার্নাল লুপকে ইন্টারনাল একটা লুপ, সরি ইন্টারনাল একটা কি মোমেন্ট ক্রিয়েট করে সে এটাকে জিরো করে মানে রেজিস্ট করে নেয়। তো এই ক্ষেত্রে ইল্ডিং এর জন্য ইল্ড পয়েন্ট পর্যন্ত আমাদের ইল্ডিং মোমেন্ট হচ্ছে এফ ওয়াই এস এক্স। এতটুকু বোঝা গেছে? তোমাদের কোশ্চেন থাকলে বলো। বুঝতে পারছো? এই সব কেউ নাই? আদনান বলো, বুঝছো? जी सर। আচ্ছা, কে কথা বলতেছো, বুঝছো? আচ্ছা, না বুঝলে বলিও। নেক্সট আমরা তাহলে ইল্ড মোমেন্ট ক্যালকুলেট করতে, যে কোনো সেকশনে আমরা ইল্ড মোমেন্ট ক্যালকুলেট করতে পারবো কি দেয়া থাকলে। মনে করো আমাদের যে পরীক্ষার সময় যে একটা সেকশন দিয়ে বলা হলো এটা ইল্ড মোমেন্ট কত, এই সেকশনে ইল্ড মোমেন্ট কত, অর্থাৎ এই সেকশনটা ইল্ডিং পর্যন্ত কতটুকু মানে বড় হওয়ার পর্যন্ত কতটুকু লোড নিতে পারে, তাহলে আমাদের কি সেকশনে এক ওয়ে দেয়া থাকবে। সো আমরা এসএক্স ক্যালকুলেট করতে পারি। এসএক্স হচ্ছে কি আইএক্স বাই সি বা এফ সমান সমান আই বাই সি, এটা দিয়ে আমরা যে কোনো সেকশনে ইল্ড মোমেন্ট ক্যালকুলেট করতে পারবো। নেক্সট একটু খেয়াল করো, এই যে ইল্ডিং, ইল্ডিং পর্যন্ত হচ্ছে ম্যাটেরিয়ালসের আউটার ফাইবারটা হচ্ছে কি ইল্ড হলো না, ইল্ড মোমেন্ট পর্যন্ত কোথায় হলো আউটার ফাইবারটা ইল্ড হলো। তার পরবর্তীতে কি যদি আরো ফোর্স ইনক্রিজ করি, যেমন এতক্ষণ আমরা যে কন্ডিশনটা দেখছি, এই কন্ডিশনটা আসলে কি হচ্ছে কি আমাদের এই ফাইবারটা মানে এ, ফিগার এ তে দেখা যাচ্ছে এই এই মোমেন্টের কারণে তার অবস্থা হচ্ছে আউট, সরি আমরা এতক্ষণ যা দেখছি তা হচ্ছে বি, ফিগার বি না। ইনিশিয়ালি যখন ফোর্স দিচ্ছি তখন আউটার ফাইবারে যে স্ট্রেসটা তার ইল্ড স্ট্রেস থেকে কম ছিল, অর্থাৎ স্মল এফ লেস দেন ক্যাপিটাল এফ ওয়াই, অর্থাৎ ইল্ড স্ট্রেস থেকে কম। তারপরে যখন আবার লোড ইনক্রিজ করছি এ থেকে বি তে, তখন হচ্ছে কি আউটার ফাইবার স্ট্রেসটা ইল্ড স্ট্রেস থেকে বড় হয়েছে। তারপরে যদি ফার্দার লোড ইনক্রিজ করি, দেখা যাচ্ছে কি আউটার ফাইবারে যে এফওয়াই ছিল সেটা এফওয়াই রয়ে গেছে, কিন্তু ইনার সারফেস ইনার পোর্শনে এফওয়াই চলে আসতেছে। এখানে দেখো শুধু আউটার ফাইবারে এফওয়াই এবং ইনার পোর্শনে কি এফওয়াই থেকে কম, ফিগার বি তে যেটা আমরা দেখতেছি। কিন্তু যখন ফিগার সি তে আসি, যখন এই লোড আরো ইনক্রিজ করছি, তখন দেখা যায় আসলে কি আউটার ফাইবারে এফওয়াই আছে কিন্তু তখন ইনার ফাইবারও এফওয়াই। এর কারণ কি বলতো? এর কারণ হচ্ছে আমাদের ডান পাশে যে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটা দেওয়া আছে টেনশন সাইড বা কম্প্রেশন সাইড, দেখা যাচ্ছে কি যখন এফওয়াই এর পরে কি সে স্ট্রেট থাকে, তাই না? এফওয়াই এর পরে সে স্ট্রেট থাকে, অর্থাৎ স্ট্রেন বেশি হয়। এফওয়াই এর পরে কি বিমটা বড় হইতে থাকে, অর্থাৎ অনেকক্ষণ পর্যন্ত কি সে এডিশনাল কোনো স্ট্রেস নেয় না। তো যদিও সে স্ট্রেস নেয় না, তাহলে কি ইনার পোর্শনটা তো শক্ত আছে, ইনার পোর্শনটা কি তখন স্ট্রেস নিতে থাকে। এবং আস্তে আস্তে যদি আরো লোড ইনক্রিজ করি, একটা পর্যায়ে হচ্ছে পুরো সেকশনটা কি ইল্ড স্ট্রেসে চলে আসে। একটা পর্যায়ে কি পুরো সেকশনটা ইল্ড স্ট্রেসে চলে আসে, এটাই দেখানো হচ্ছে যে এই সেকশন পুরোটাই কি ইল্ড স্ট্রেস। তো এটাই বলেছে তখন হচ্ছে এর পুরোটা সেকশন ইল্ড স্ট্রেসে চলে আসছে, অর্থাৎ কি পুরোটা সেকশনে কি সর্বোচ্চ উইদিন সর্বোচ্চ লোড নেওয়া হচ্ছে। তারপরে যদি আমার ইনক্রিজ করি তাহলে দেখা যাচ্ছে কি সে হঠাৎ করে, হ্যাঁ দেখো
শুরুতে কি আমার আউটার সেকশনটা কি এই পয়েন্টে আছে না, এফ ওয়াইতে আছে, ইল ডিসটেন্সে আছে, এবং আস্তে আস্তে কি পুরোটা সেকশনই হচ্ছে, অর্থাৎ উপরের পোর্শন এবং নিচের পোর্শন পুরোটাই কি এফ ওয়াইতে চলে আসছে, অর্থাৎ সবগুলা বিমের সবগুলো অংশে কি স্ট্রেসটা ইল স্ট্রেসে চলে আসছে। তার এই যে ইল ডিসটেন্স চলে আসছে, এই যে ইল ডিসটেন্স পর্যন্ত আসছে, তারপরে কাহিনী শুরু হয় যে এরপরও যদি আমরা লোড ইনক্রিজ করি তাহলে এটা কোথায় যাবে। ওকে, এই অর্থাৎ এক সময় কি প্রথমে আউটার ফাইবারটা ইল স্ট্রেসে আসলো, তারপর ইনার ফাইবার গুলোকে ইল স্ট্রেসে আসলো, কিন্তু তারপরে যদি লোড ইনক্রিজ করি তাহলে কোথায় যাবে, এই যে অংশ, এই অংশটা এই কোথায় যাবে আসলে সে তখন আর জায়গা পাবে না, সে রোটেট করে ফেলবে ইনার এই। এখানে দেখো যে যখন আমার ইনার ফাইবারটা এখানে কি আস্তে আস্তে পুরো অংশটা ইয়ে হয়েছে, এটাই বলছে তখন হচ্ছে প্লাস্টিক হিল তৈরি হয়ে যাবে, অর্থাৎ বিমটা যে জায়গায় আমাদের এই গর্তটা সবচেয়ে সবাই আগে এই ঘটনা কোথায় ঘটবে বলতো, যেখানে মুভমেন্ট বেশি, যেমন সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে কি বিমের মাঝখানে, বা অন্য বিমের ক্ষেত্রে লোডিং প্যাটার্ন ইউডি, সিম্পলি সাপোর্টেড ইউডিএল হলে কি বিমের মাঝখানে এই ঘটনা মুভমেন্ট সবচেয়ে বেশি, বা যে কোনো লোড প্যাটার্নের জন্য কি আমরা মুভমেন্ট ডায়াগ্রাম এঁকে কোথায় মুভমেন্ট বেশি সেটা দেখতে পাবো। এখন আমরা যদি বলি প্লাস্টিক মোমেন্ট কাকে বলে, এটা হচ্ছে বলা হচ্ছে যে যখন পুরো সেকশনটা ইল্ডিং এ চলে আসবে, অর্থাৎ পুরো সেকশনে যখন একই পরিমাণ স্ট্রেস আসবে তখন এটাকে বলা হয় প্লাস্টিক মুভমেন্ট। সো প্লাস্টিক মুভমেন্টটা যদি আমরা দেখি এটা বলতে পারবো আমরা প্লাস্টিক অ্যানালাইসিস। সো প্লাস্টিক মানে কি হচ্ছে যে সে প্লাস্টিক মানে কি সে আগের অবস্থায় ফিরে যাবে, যতক্ষণ পর্যন্ত স্ট্রেস সিস্টেম ডায়াগ্রামটা কি লিনিয়ার তখন হচ্ছে কি ততক্ষণ পর্যন্ত কি আমরা লোডটা যদি চলে ফিরি আগের অবস্থায় চলে যাবে, কিন্তু যখন এফ ওয়াই থেকে আরো স্ট্রেস চলে যাবে, এফ ওয়াই থেকে যখন স্ট্রেস ইনক্রিজ করব তখন হচ্ছে কি আমার বস্তুটা আর আগের অবস্থায় ফিরে আসবে না, অর্থাৎ প্লাস্টিক কন্ডিশনে চলে যাবে। সেই প্লাস্টিক কন্ডিশনে কিভাবে দেখবো, প্লাস্টিক অ্যানালাইসিস মেক্স দ্য ডিজাইন মোর রেশনাল since level of safety is related to collapse load of the structure and not to apparent failure. দেখো আমরা স্যার যদি কথাটা বুঝতে পারলাম না স্যার। হ্যাঁ আমরা প্লাস্টিক মোমেন্ট আমরা পড়বো, হ্যাঁ একটু পরে প্রশ্ন করবো, হ্যাঁ আমাদের এটা পুরো মানে পুরোটা অংশই প্লাস্টিক মোমেন্ট এই স্লাইড করেছে। তো শুরুতে দেখো আমরা যদি ডিজাইন করার সময় যদি ধরতাম যে শুধু আউটার ফাইবারে এফ ওয়াই হলে, অর্থাৎ ইড মোমেন্ট এম ওয়াই সমান একটু আগে কি দেখলাম এফ ওয়াই আছে, এই পর্যন্ত যদি আমরা ডিজাইন করতাম তাহলে হচ্ছে আমাদের পুরো সেকশনটা কি আর ইল্ডিং এ আসতো না, তাই না, আউটার ফাইবারে ইল্ডিং এ আসতো। তো ডিজাইনটা ইকোনমিক্যাল হতো না, কারণ ওই পর্যায়ে তো ফেল করে না, ফেল কখন করে, যখন ফেল করে কখন যখন পুরো সেকশনটাই ইল স্ট্রেসে চলে আসে, যেমন আমাদের এখানে ফিগার ডি তে দেখা যাচ্ছে পুরো বিমের পুরো সেকশনটা কি ইল্ডিং এ চলে ইল স্ট্রেসে চলে আসে, অর্থাৎ যখন 60 কেএসআই যেগুলো স্টিল গুলা সেগুলো পুরোটা সেকশনে কি স্ট্রেস 60 কেএসআই চলে আসে। অর্থাৎ এইভাবে যদি আমরা ডিজাইন করি যে ফেলিউরের আগ পর্যন্ত কনসিডার করি ডিজাইনের ক্ষেত্রে, তাহলে এটা কি আমাদের ইকোনমিক ডিজাইন, কারণ দেখা যাচ্ছে কি এমওয়াই থেকে এই যে পুরো সেকশন ইল্ডিংটা আরেকটু বেশি হবে। এটা বলে যে প্লাস্টিক অ্যানালাইসিস মেক দ্য ডিজাইন মোর রেশনাল সিন্স লেভেল অফ সেফটি ইজ রিলেটেড টু কোলাপস লোড অফ দ্য স্ট্রাকচার। কোলাপস করতেছে কি ডি এর পরে, তাই না, আমরা যদি বি পর্যন্ত ডিজাইন করি সো আমাদের এটা আনইকোনমিক হয়ে যাবে, আমরা কোলাপস করতে চাচ্ছি না। এখন হচ্ছে এই প্লাস্টিক মুভমেন্টটা প্লাস্টিক ফেল এটা কখন হচ্ছে, দিস স্টেজ অফ পার্শিয়াল প্লাস্টিসিটি অকার্স, এইখান থেকে হচ্ছে এই পার্শিয়াল প্লাস্টিসিটি আসে, তাই না, এই অর্থাৎ কি এটা এই অবস্থা থেকে যদি বিমটা রোটেট করি তাও কি বিমের যে ডিফ্লেকশন এই পর্যন্ত বি কন্ডিশন পর্যন্ত বিম যদি ফোর্স দেওয়ার পর যদি ফোর্স সরাই ফেলি তাহলে বিমটা কি আর আবার আগের জায়গায় চলে যাবে, কিন্তু যখনই আমরা সি কন্ডিশনে চলে আসবো বা ডি কন্ডিশনে চলে যাব তখন হচ্ছে কি বিমটা আসলে আর আগের জায়গায় যাইতেও পারবে না, সেই প্লাস্টিক ইল্ডিং হয়ে যাবে। সো প্লাস্টিসিটিতে বিকজ ইল্ডিং অফ দা আউটার ফাইবার উইদাউট ইনক্রিজিং স্ট্রেস রেশিও। সো এই ক্ষেত্রে হচ্ছে কি আমাদের তারপরে যদি আমি দেখো আমাদের ডি এর পরে যদি আরো স্ট্রেস ইনক্রিজ করি তাহলে ঘটনাটা কি হবে, ঘটনা হচ্ছে যে জায়গায় হচ্ছে আমাদের ম্যাক্সিমাম মোমেন্ট সেই জায়গায় হচ্ছে কি যে কোনো পোর্শনে হচ্ছে কি নিউট্রাল অ্যাক্সিসের উপরে কম্প্রেশন এবং নিচে টেনশন বা রিভার্স যাই হোক যে কোনো পোর্শনে হচ্ছে কি, এবং এই ঘটনা ম্যাক্সিমাম ঘটে হতে যায় যেখানে মোমেন্ট সবচেয়ে বেশি। তারপরে তাহলে এই বিমটা ওই অংশে কি হচ্ছে নিউট্রাল অ্যাক্সিসটা একটা ধাঁধায় পড়ে যাচ্ছে না, নিউট্রাল অ্যাক্সিসের উপর হচ্ছে কি
ইল্ড স্ট্রেস, নিচেও কি ইল্ড স্ট্রেস, এবং নিউট্রাল অ্যাক্সিসে স্ট্রেস কত? জিরো না? নিউট্রাল অ্যাক্সিসে কি সবসময় স্ট্রেস জিরো। তো এই যে নিউট্রাল অ্যাক্সিসে জিরো স্ট্রেস এবং নিউট্রাল অ্যাক্সিসের উপরে হচ্ছে কি ইল্ড এবং নিচেও ইল্ড, এবং এই অবস্থার পরে যদি আরো ইল্ড স্ট্রেস পরে যদি আরো লোড দাও, দ্যাট ইজ ডি এর পরে ডি যে কন্ডিশনটা, এই কন্ডিশনে যদি আরো লোড দাও, তাহলে হচ্ছে কি উপরের টেনশনটা যদি কম্প্রেশন থাকে বা টেনশন থাকে, তাহলে কি মনে করো আমাদের এই যে অংশ এই পর্যন্ত আছে, ডি কন্ডিশনটা হচ্ছে কি এই পর্যন্ত, যে পুরো বিমে F সমান Fy, ওকে, ডি পর্যন্ত এই পর্যন্ত চলে আসে। আচ্ছা আমরা শুরু করে দিতে না, আশা করি চলে আসবে। ওকে, সো প্লাস্টিক মোমেন্টটা আমি সহজ কথায় বলি, আসলে এখানে বেশি কিছু বলার নাই, কারণ বেশি কিছু বলতে গেলে প্লাস্টিক মোমেন্ট নিয়ে 2-4টা পিএইচডি করা যায়, বুঝতে পারছো? এই যে পয়েন্টে ফেলিওর, অর্থাৎ যে পয়েন্টে পুরো বিম ইল্ডিং এ চলে যায়, তারপরে যে ফেলিওর, এটা অনেক কমপ্লিকেটেড। এটা নিয়ে প্লাস্টিক ফেলিওর নিয়ে হচ্ছে অনেক বই আছে, শুধু কি এই প্লাস্টিক ফেলিওরের অ্যানালিসিস নিয়ে, বুঝতে পারছো? তো আমি এই যে অল্প কথায় দুই কথা আসলে প্লাস্টিক ফেলিওরের অ্যাকচুয়াল মেকানিজমটা বোঝানো সম্ভব না। তো আমি এতটুকু বলতে চাই যে, শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি এতটুকু বলতে চাচ্ছি যে যেই মুহূর্তে হচ্ছে পুরো সেকশন বিমের পুরো সেকশন হচ্ছে এই ইল্ডিং এ চলে আসলো, এই পয়েন্টে চলে আসলো, তারপরে দেখা যাচ্ছে হচ্ছে কি ফার্দার লোড ইনক্রিজ করলে হচ্ছে আমার আর স্ট্রেস ইনক্রিজ হচ্ছে না, তাই না? স্ট্রেস ইনক্রিজ হচ্ছে না, কিন্তু বিমটা স্ট্রেনে চলে যাচ্ছে। অর্থাৎ যে কোনো একটা সেকশনে, মনে করো যে কোনো একটা বড় বিমের সেকশন চিন্তা করলেই হচ্ছে মিডল সেকশনে কি তোমার, এখানে দেখো, এই যেমন এই যে চিত্রটাতে বা সি বা ডি তে দেখো যে এই মিডল সেকশনে কোনো স্ট্রেস জিরো, তাই না? বিমের একদম নিউট্রাল থেকে স্ট্রেস জিরো, এবং উপরে এবং নিচে দুইটাতে কি আমার এফ হয়। তারপরে যদি এফ হয় এক্সিড করে, তাহলে কি সরাসরি স্ট্রেস 1 পিএসআই বাড়াতে বাড়াতে কি সে স্ট্রেন অর্থাৎ 2 ইঞ্চি লম্বা হয়ে যায়, যেহেতু ইল্ডিং হয়ে গেছে, যে 1 পিএসআই স্ট্রেস বাড়াতে গেলে সে কি অনেক লম্বা হয়ে যাচ্ছে, অর্থাৎ বিমটা এই নিউট্রাল এক্সিসের উপরের পাশটা অনেক লম্বা হয়ে যাচ্ছে টেনশনের কারণে, এবং নিচের পাশে কম্প্রেশনের কারণে অনেক ছোট হয়ে যাচ্ছে। উপরের পাশে যদি কম্প্রেশন থাকে, দেখা যাচ্ছে কি নিউট্রাল এক্সিসের, চলে আমি মাউসটা পাচ্ছি না, এই দেখো এই নিউট্রাল এক্সিস, এটা একদম মাঝে যদি নিউট্রাল এক্সিস থাকে, নিউট্রাল এক্সিসের উপরের অংশটা হচ্ছে এই উপরের অংশটা কি কম্প্রেশন হয়, এবং সে অল্প একটু এডিশনাল কম্প্রেশনের জন্য অনেক ছোট হয়ে যাচ্ছে, এবং নিচের অংশে যেটা টেনশন আছে অল্প একটু এডিশনাল টেনশনের জন্য সে অনেক ইয়ে হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি যে অংশে ম্যাক্সিমাম মুভমেন্ট, সেই জায়গায় দেখা যাচ্ছে উপরে এবং নিচে অল্প একটু ফোর্স ইনক্রিজ বা ডিক্রিজের কারণে কি অনেক পরিমাণ সে বড় বা ছোট হয়ে যাচ্ছে। তো একটা বিমে যখন কি হচ্ছে, একটা পয়েন্টের উপরে নিচে হচ্ছে কি আমার এই ঘটনাটা ঘটে, অর্থাৎ হিউজ ইনক্রিজ এবং হিউজ ডিক্রিজ হয়ে যায়, তখন হচ্ছে এই বিমটা হচ্ছে মাঝের যে অংশটা, এটা একটা ইন্টারনাল হিঞ্জে পরিণত হয়ে যায়। অর্থাৎ বিমটা ইন্টারনাল হিঞ্জ থাকে, সে একটা সিম্পলি সাপোর্টেড বিমের মাঝখানে যদি ইন্টারনাল হিঞ্জ থাকে, তাহলে কি সে অটোমেটিক ফেল করবে, তাই না? হিঞ্জ মানে তো কি সে মুভমেন্ট নিতে না, সে আর কোনো মুভমেন্ট নিতে পারবে না, সে মুভমেন্ট নেওয়ার ক্যাপাসিটি জিরো হয়ে যাবে। এই যে কন্ডিশনটা, এটা হচ্ছে প্লাস্টিক হিঞ্জ কনসেপ্ট। এখানে আমরা একটু ঘটনা বুঝাইতে পারবো, এটার কনসেপ্ট বোঝানো আসলে আমাদের বিয়ন্ড দ্য স্কোপ, মানে আমাদের যে এই কোর্সের যে সুযোগ, এই কোর্সের সুযোগে আমরা এটা পুরোপুরি বুঝাইতে পারবো না, ঘটনাটা জানতে পারবো যে এইভাবে এই তখন হিন্সটা ক্রিয়েট হচ্ছে। কখন হিন্সটা ক্রিয়েট হচ্ছে? যখন পুরো সেকশনটা ইল্ডিং এ চলে যাচ্ছে, তারপর এডিশনাল লোড ইনক্রিজ করার জন্য টেনশন সাইড এবং কম্প্রেশন সাইড হিউজ পরিমাণে কি অল্প একটু স্ট্রেস দেওয়ার ফলে কি অনেক স্ট্রেন হয়ে যাচ্ছে। অর্থাৎ যে কোনো একটা বিমের মাস যদি এখানে স্বাভাবিকভাবে এখন এই যে
বিমের উপরে এবং নিচে যদি এক পাশে যদি হিউজ কম্প্রেশন, হিউজ শর্টেনিং আর এক পাশে হিউজ ল্যান্ডিং হয়ে থাকে, স্বাভাবিকভাবে কি এটা একটা হিঞ্জের কাজ করবে। তো হিঞ্জ কি করে, তাকে বিমটাকে বাঁকা করে ফেলে। তো হিঞ্জ যে কাজ করে সে জোর করে কি তাকে হিঞ্জ তৈরি করে ফেলবে। এটা হচ্ছে আসলে প্লাস্টিক মুভমেন্ট। তো এই মুভমেন্ট কখন হয়, প্লাস্টিক মুভমেন্ট কখন হয়, যখন পুরো সেকশনে এফ হয়ে থাকে, তাই না? পুরোটা সেকশনে যখন ইল্ডিং এ চলে যায় তখন কি প্লাস্টিক মুভমেন্ট হয়, এবং এই কন্ডিশনে যে মুভমেন্ট তাকে বলা হয় এমপি। এটা একটু ডেসক্রিপশন এখানে দেয়া আছে, আই উইল ইগনোর ইট। ওকে, আমরা আসলে কমপ্লেক্সে যে লাভ নেই। তারপর আমরা এমপি কি পেলাম, এমপি হচ্ছে প্লাস্টিক মুভমেন্ট। প্লাস্টিক মুভমেন্ট কখন হবে, এই যে ডি কেসে হচ্ছে কি আমাদের ডি কেসে দেখা যাচ্ছে কি আমাদের পুরো সেকশনটাতে কি এফওয়াই স্ট্রেস, সেটা হচ্ছে আমাদের প্লাস্টিক মুভমেন্ট, এবং এই কন্ডিশনে যে মুভমেন্ট সেটা হচ্ছে এমপি বা প্লাস্টিক মুভমেন্ট। সো এই যে আমরা যে কোনো একটা বিমের দুইটা মুভমেন্ট ক্যালকুলেট করা শিখে ফেলছি অলরেডি। সো প্লাস্টিক মুভমেন্টের এমপিটা হবে কি আসলে এফওয়াই ইনটু ফোর্স ইনটু এদের মধ্যবর্তী দূরত্ব, যেটা একটু পরে আমরা দেখবো, হবে সমস্যা নাই। তো একটা মুভমেন্টে একটা সেকশনে দুইটা মুভমেন্ট পাচ্ছি, একটা হচ্ছে এমপি, একটা হচ্ছে এমওয়াই। এমপি কখন পাবো, যখন হচ্ছে পুরোটা সেকশনে এফওয়াই, আর এমওয়াই কখন পাবো, যখন আউটার ফাইবারে শুধু এফওয়াই। একটা বিমের এই দুইটা মোমেন্ট পাচ্ছি, মোমেন্ট ক্যাপাসিটি পাচ্ছি, এই দুইটা মোমেন্ট ক্যাপাসিটি যে রেশিও তাকে আসলে বলা হয় শেপ ফ্যাক্টর। The ratio of MP by MY is a property of the cross sectional shape and is independent of the material property. যেহেতু ম্যাটেরিয়ালস প্রপার্টি কি, যেহেতু দুইটাতেই FY আছে, আলটিমেটলি FY কাটাকাটি যায়, এবং এটা ম্যাটেরিয়ালস প্রপার্টি নাকি উপর নির্ভর করে না, এটাকে ভি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ভি সমান সমান কি এমপি বাই এফওয়াই। ফর ওয়াইড রেঞ্জ আই সেকশন ইন ফ্লেক্সর অ্যাবাউট দ্য স্ট্রং এক্সিস, অর্থাৎ জেড জেড এক্সিস বা সাপেক্ষে যখন ওয়াইড ফ্লেঞ্জ আই সেকশন গুলো, অর্থাৎ এই ডাব্লিউ সেকশন গুলো যখন মুভমেন্ট হয়, সেটা সাধারণত এমপি বাই এমওয়াই 1.0 থেকে 1.18 ডিপেন্ড, এর মধ্যে ভেরি করে ডিপেন্ডিং অন দা সেকশন প্রপার্টি, অর্থাৎ ফ্লেঞ্জটা কত বড়, ওয়েবটা কত বড়, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে অঙ্ক করব আজকে। অন দা আদার হ্যান্ড দ্য শেপ ফ্যাক্টর ফর আই ব্যান্ড, অর্থাৎ আই সেকশনটা যদি তার মাইনর এক্সিস, অর্থাৎ আই সেকশন মাইনর এক্সিস বলতে কি বোঝায় বলতো, স্ট্রং এক্সিস একটা থাকে, আর একটা হচ্ছে কি মাইনর এক্সিস। মাইনর এক্সিস হচ্ছে আমাদের একদম ওয়াই এক্সিস বরাবর, অর্থাৎ মাঝ বরাবর। একটু তোমাদের দেখাতে হবে। এই আই সেকশনের কথা যদি চিন্তা করি আমরা, আই সেকশন, এটা যদি আই সেকশন হয়ে থাকে, তাহলে এই যে এক্সিসটা সেটা হচ্ছে মেইন এক্সিস, অর্থাৎ এই এক্সিসের সাপেক্ষে কি এটা এম এর মান বেশি, তাই না, মোমেন্ট অফ ইনার্শিয়া বেশি। সো এটা আই এর ভ্যালু যেহেতু বেশি, এটা হচ্ছে মেইন এক্সিস। আর এই আই সেকশনে যদি আমরা ল্যাটারালি লোডের কারণে হচ্ছে কি, এটা হচ্ছে মাইনর এক্সিস। দ্বিতীয় যে এক্সিসটা আঁকলাম, এখন যে এক্সিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে কি মাইনর এক্সিস। এই মাইনর এক্সিসের সাপেক্ষে যদি আই সেকশনে মুভমেন্ট আসে, অথবা রেক্টেঙ্গুলার সেকশন, যেটা বলা হচ্ছে যে রেক্টেঙ্গুলার সেকশনে যদি মুভমেন্ট আসে, তাহলে এটা শেপ ফ্যাক্টর হবে, অর্থাৎ এমপি বাই এমও এর ভ্যালু হবে 1.5। এটা তোমাদের পরীক্ষা আসতে পারে যে আসলে এমপি বাই এম1, সো দ্যাট রেক্টেঙ্গুলার মেম্বারের ক্ষেত্রে শেপ ফ্যাক্টর হচ্ছে 1.5। তো নেক্সট যদি আমরা যাই, তারপর আমরা এমপি ক্যালকুলেট করাটা দেখি। হ্যাঁ, এমপি ক্যালকুলেট করার সময় দেখি আমরা যে কোনো সেকশনে আমরা কি জানি বলো, টেনশন এবং কম্প্রেশন, অর্থাৎ নিউট্রাল এক্সিসের উপরে যে অংশতে টেনশন থাকে এবং কম্প্রেশন থাকে, এবং নিউট্রাল এক্সিসের নিচে যে অংশতে টেনশন থাকে, যে কোনো বিমের ক্ষেত্রে কি যখন ফ্লেক্সর হয়, আরসিসি তে করছো যে উপরের অংশটা কি কংক্রিটটা কম্প্রেশন দেয়,
স্টিলটা টেনশন দিই। আর এই ক্ষেত্রে হচ্ছে স্টিলটা কি উপরে নিচে দুই জায়গায় কি এক জায়গায় উপরে টেনশন কম্প্রেশন দিচ্ছে, এবং এইটা হচ্ছে মুভমেন্ট রেজিস্ট করার জন্য টেনশন এবং কম্প্রেশনটা কি সবসময় সমান হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আমরা বললাম যে আমাদের এই যে এমপির ক্ষেত্রে অর্থাৎ ডি কেসের ক্ষেত্রে টেনশন এবং কম্প্রেশনের সমান, অর্থাৎ নিউট্রাল এক্সিসের উপরে যে কম্প্রেশন দিবে এবং নিউট্রাল এক্সিসের নিচে যে টেনশন দিবে, এই দুইটা কি পরস্পর সমান ধরে নেবে, তাহলে কম্প্রেশন ইকুয়াল টেনশন। এখন কম্প্রেশন হচ্ছে কি আলটিমেটলি স্ট্রেস কম্প্রেশন এরিয়া ইনটু কম্প্রেশন ফোর্স মানে হচ্ছে কি কম্প্রেশন এরিয়া ইনটু স্ট্রেস। এক্ষেত্রে আমাদের কি এমপি এর ক্ষেত্রে কি স্ট্রেস হচ্ছে FY ফিক্স, সো এসি হচ্ছে কি কম্প্রেশন এরিয়া, সো কম্প্রেশন এরিয়া ইনটু FY ইকুয়াল টেনশন এরিয়া ইনটু FY, অর্থাৎ টেনশন ফোর্স আর কম্প্রেশন ফোর্স। তো এই ক্ষেত্রে যেহেতু FY দুটো সমান, দুই জায়গায় কি ইল্ড স্ট্রেসে পৌঁছে গেছে, সো এসি সমান এটি, এসি সমান এটি মানে কি এরিয়া অফ কম্প্রেশন ইকুয়াল টু এরিয়া অফ টেনশন। যেমন এই বিমের ক্ষেত্রে আমাদের দেখা যাবে নিউট্রাল এক্সিসের উপরে যেহেতু কম্প্রেশন, তো বিমটা কোন জায়গায় ভাগ হবে, মাঝখানে ভাগ হবে, যেহেতু কম্প্রেশন এরিয়া এবং টেনশন এরিয়া সমান, তো বিমটা এমন জায়গায় ভাগ হবে যেটার উপরের এরিয়াটা এবং নিচের এরিয়াটা সমান হয়ে যাবে, তাই না? তাহলে এই ক্ষেত্রে কি বিমটা আমাদের এই অক্ষ সাপেক্ষে ভাগ হবে, এই অক্ষ সাপেক্ষে ভাগ হলে কি উপরের অংশটা কম্প্রেশন এরিয়া, নিচের অংশটা টেনশন এরিয়া। যেহেতু সরি যেহেতু টেনশন আর কম্প্রেশন সমান, সো এসি ইকুয়াল টু এটি। আরেকটা কথা, আমরা এই মোমেন্ট কিভাবে ক্যালকুলেট করি, ফোর্স ইনটু ডিসটেন্স, বা যে কাপড়টা ফোর্স হচ্ছে কি এই ক্ষেত্রে সি বা টি, এবং ডিসটেন্স হচ্ছে আসলে কি উপরে টেনশন এরিয়ার সেন্টার। এই ক্ষেত্রে ডিসটেন্স মানে আমরা এই ক্ষেত্রে যে ইন্টারনাল যে মোমেন্টটা হবে, এই মোমেন্টটা আসলে কি ফোর্স ইনটু ডিসটেন্স, ইন্টারনাল মোমেন্ট রেজিস্টিংটা। সো ফোর্স তো হয়ে গেল, আমরা কি পাইলাম টেনশন ফোর্স, একটা হচ্ছে টেনশন ফোর্স, একটা হচ্ছে কি কম্প্রেশন ফোর্স, দুটো পেয়ে গেলাম। এবং তাহলে এই ডিসটেন্স কি হবে, ডিসটেন্স হবে এই টেনশন এরিয়ার সেন্টার থেকে কম্প্রেশন এরিয়ার যে সেন্টার, অর্থাৎ যেই জায়গায় সি কাজ করবে এবং যেই জায়গায় টি কাজ করবে, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কি আমাদের ডিসটেন্স, এটাকে এ দ্বারা প্রকাশ করে। আবার বলতেছি এই যেহেতু আমাদের এক্ষেত্রে সি এবং টি সমান, এটার ফ্যাক্ট না, এবং সি কোথায় কাজ করবে বলো, বা সি কাজ করবে কি কম্প্রেশনটা কাজ করবে উপরে যে এসি আছে অর্থাৎ কম্প্রেশন এরিয়া আছে তার মিডল পয়েন্টে, যেহেতু স্ট্রেস সব জায়গায় সমান, তাহলে রেজাল্টেন্ট কোথায় কাজ করে একদম মিডল পয়েন্টে। টেনশনটা কাজ করবে কি নিচে যে টেনশন এরিয়া আছে তার মিডল পয়েন্টে, তাহলে লিভার আর্ম বা ফোর্স দুইটা মধ্যবর্তী দূরত্ব হবে কি উপরে টেনশন এরিয়া সেন্টার, উপরে কম্প্রেশন এরিয়া সেন্টার এবং নিচে টেনশন এরিয়া সেন্টারের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে, এবং এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়। সো আমরা যদি বলি কম্প্রেশন সি ইনটু এ, অর্থাৎ ফোর্স হচ্ছে সি এবং ডিসটেন্স হচ্ছে এ, বা টি ইনটু এ, সি কে প্রকাশ করা হয় FY ইনটু এসি, বাট টেনশন কে প্রকাশ করা হয় কি FY ইনটু এটি, এবং এদের মধ্যবর্তী দূরত্ব যদি এ হয়ে থাকে তাহলে এটাকে আলটিমেটলি লেখা যায় FY ইনটু এটি বা এসি, যেহেতু কম্প্রেশন এরিয়া এবং টেনশন এরিয়া সমান আমরা একটু আগেও দেখছি, সো এসি বাই এটি কে লেখা যায় কি A/2, তাই না? সো এসি বাই এটি যদি A/2 লেখা যায় তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে এমপি সমান FY ইনটু A/2 ইনটু এ। এই যে ডান পাশের অংশটা, এই যে A/2 ইনটু এ, এই টার্মটাকে বলা হয় জেড, এই টার্মটাকে জেড দ্বারা প্রকাশ করা, জেড সমান A/2 ইনটু এ। ক্যাপিটাল এ হচ্ছে কি টোটাল ক্রস সেকশন এরিয়া, আর ছোট এ হচ্ছে উপরের টেনশন এরিয়ার মিডল পয়েন্ট এবং নিচে টেনশন এরিয়ার মিডল পয়েন্টের দূরত্ব, অর্থাৎ লিভার আর্ম, দুইটা ফোর্সের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে কি এ। এই অংশটা যদি বুঝি, আমরা এতক্ষণ যা বললাম সেগুলো আবার আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমের মাধ্যমে দেখার চেষ্টা করব। আচ্ছা, আমরা শেপ ফ্যাক্টরটা যদি আবার একটু বুঝতে চাই প্রবলেমের মাধ্যমে, যে যখন এমপি হয়ে থাকবে, যখন এমওয়াই হয়ে থাকবে, যখন এমওয়াই হয়ে থাকবে তখন আউটার ফাইবারে হচ্ছে কি শেপ ফ্যাক্টর আসলে কি এমপি বাই এমওয়াই, তাই না? যখন এমওয়াই হয়ে থাকবে তখন আউটার ফাইবারে স্ট্রেস হচ্ছে F সমান FY, আর যখন এমপি হয়ে থাকবে তখন পুরো সেকশনই হচ্ছে কি ফোর্স হচ্ছে আমাদের, সরি পুরো সেকশনই ফোর্স হচ্ছে F সমান FY, তাই না?
ইউনিফর্মলি পুরো সেকশনে F/Fy ফুললি প্লাস্টিক, F সমান Fy। ওকে, এই ক্ষেত্রে যখন আমরা ইল্ড স্ট্রেসের কথা চিন্তা করব তখন Fy একটু আগে যেটা দেখছি এটাই Fy আউটার ফাইবারের ক্ষেত্রে এটা বলছে ম্যাক্সিমাম স্ট্রেস এট দ্য টপ অর বটম Fy ইকুয়াল হচ্ছে mc/i, সেই ক্ষেত্রে Fy সমান হচ্ছে আমাদের m/s। এটা থেকে আমরা Fy ইকুয়াল টু m/s বা my ইকুয়াল টু কত আসতেছে Fy Fy ইনটু s বা sx। এখানে এই জায়গা থেকে আমরা পাচ্ছি my ইকুয়াল টু কি Fy ইনটু sx বা s। এবং যখন প্লাস্টিকের কথা চলে আসবে when F সমান Fy in the whole section and the plastic section modulus is F সমান কি m/z। একটু তো আমরা দেখছি কি প্লাস্টিক সেকশন মডুলাস যদি z হয়, একটু আগে আমরা এটা একটু আগে দেখলাম না যে প্লাস্টিক সেকশন mp সমান কি mp সমান Fy ইনটু z। তাহলে Fy ইকুয়াল টু কি mp/z, এখানে আসলে mp হবে mp/z। এটা কিভাবে প্রমাণ করে দেখো, from equilibrium of force C equal to D, একটু আগে যা দেখছি আবার তাই দেখতেছি, যেহেতু কম্প্রেশন এবং টেনশন ফোর্স সমান, তো কম্প্রেশন এরিয়া ইনটু Fy, টেনশন এরিয়া ইনটু Fy, তাই না? কম্প্রেশন ফোর্স টেনশন ফোর্স, তো এটা থেকে AC/AT পাবো। তো প্লাস্টিক মুভমেন্ট mp কি হবে c or t ইনটু a। a হচ্ছে কি ফোর্স দুটো সেন্ট্রয়েডের মধ্যবর্তী দূরত্ব, এটাই আবার লেখা হচ্ছে a/2 ac বা ac ইনটু Fy, কম্প্রেশন এরিয়া ইনটু Fy ইনটু a, ac কে লেখা হচ্ছে a/2 ইনটু Fy a। তো আলটিমেটলি Fy কে বাইরে নিয়ে আসতে গিয়ে থাকে a/2 ইনটু a, তো এটা আসলে কি z, তাই না? এটাকে z প্রকাশ করা হয়, z হচ্ছে a/2 ইনটু a। সো আলটিমেটলি mp/my সমান কি z/s, তাই না? mp সমান পাচ্ছে কি mp সমান Fy ইনটু z এবং my সমান কি Fy ইনটু s বা sx, x পক্ষের সাপেক্ষে যদি ধরি। তো আলটিমেটলি mp/my শেপ ফ্যাক্টর হচ্ছে z/s। সো পরীক্ষার সময় যদি আসে show that shape factor does not depend on the কি properties of the materials, তাহলে এখানে দেখো এখানে শেপ ফ্যাক্টর এখানে ম্যাটেরিয়ালস এর প্রপার্টি আছে Fy বাই Fu কোনো টার্ম নেই, তাই না? সরাসরি দেয়া আছে কি আমাদের z/s, এটা হচ্ছে কি শুধু সেকশন প্রপার্টির উপর নির্ভর করতেছে, এটা আমরা প্রমাণ করতে পারবো, তাই না? জাস্ট দুইটা দেখায় তারপরে দুইটা ভাগ দিলে কি শেপ ফ্যাক্টর, এবং এই শেপ ফ্যাক্টরটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ দা সেকশন ম্যাটেরিয়ালস প্রপার্টি। আচ্ছা, আরেকটা জিনিস আসতে পারে যে শেপ ফ্যাক্টর দেখা হচ্ছে রেক্টেঙ্গুলার সেকশনের ক্ষেত্রে শেপ ফ্যাক্টর হচ্ছে 1.5। ওকে, এটা যদি আসে হচ্ছে আমাদের রেক্টেঙ্গুলার সেকশনের ক্ষেত্রে, স্পেসিফিক সেকশনটা রেক্টেঙ্গুলার, তো আমরা শেপ ফ্যাক্টর আমরা v ইকুয়াল জানি কি আমাদের mp/ms বা z/s, যেটা একটু আগে আমরা দেখলাম z/s। এই জায়গায় জাস্ট z সমান কি a/2 ইনটু a, s সমান কি i/c, এই ভ্যালুগুলো বসাই দিব। তো আমরা লিখতে পারি কি a/2 ইনটু a, আর i হচ্ছে কি bs/12 আর c হচ্ছে কি h/2, যেটা আমরা বারবার বলতেছি। সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে a/2 ইনটু a, নিচের টার্মটা i/c আলটিমেটলি থাকতেছে bh²/6। সো এটাকে যে আলটিমেটলি সামেশন, এবং a কে লেখা যায় কি b ইনটু h। ওকে, আর ক্যাপিটাল A তো হচ্ছে b ইনটু h, তাই না? রেক্টেঙ্গুলার সেকশন হলে ক্যাপিটাল A হচ্ছে b ইনটু h, আর এটা তোমার এর ভ্যালুটা হবে কি কম্প্রেশন এরিয়া সেন্ট্রয়েড থেকে টেনশন এরিয়া সেন্ট্রয়েডের দূরত্ব, তাই না? এই যে স্মল এর ভ্যালুটা, এটা হচ্ছে আসলে কি স্মল এর ভ্যালু, টেনশন এরিয়া সেন্ট্রয়েড থেকে কম্প্রেশন এরিয়া যে সেন্ট্রয়েড, এই দূরত্বটা হচ্ছে কি আসলে এর ভ্যালু। ওকে, এই দূরত্বটা যেহেতু এর ভ্যালু, এই দূরত্বটা আসলে কত? নিউট্রাল এক্সিসের উপর আছে কত h/2 না? নিউট্রাল এক্সিসের উপর আছে h/2, তাহলে এই দূরত্বটা কত? নিউট্রাল এক্সিসের উপরে এই অংশটা হচ্ছে h/4,
এবং নিউট্রাল এক্সিসের এখানে এখানে টেনশন এরিয়ারও কি আমাদের হাইট হচ্ছে কত, এই টেনশন এরিয়ার হাইট হচ্ছে h/2। সো এই অংশটা হবে কত, নিউট্রাল এক্সিস থেকে ধরতে হবে h/4। আলটিমেটলি দুইটা h/4 মানে হচ্ছে কি h/2। সো এর ভ্যালু হচ্ছে কি, এর ভ্যালুকে আমরা বসিয়ে দিব রেক্টেঙ্গুলার ক্রস সেকশনের ক্ষেত্রে h/2। তো এই সবগুলো যদি টার্ম বসে আলটিমেটলি আমাদের থাকে 3/2 বা 1.5। তোমরা এটা বাসে প্র্যাকটিস করে দেখবে যে এটা আসে কিনা। হ্যাঁ, যদি করে দেয়া আছে ওকে, bh কাটা চলে যায়, bh স্কয়ার কাটা চলে যায়, আলটিমেটলি 6/4 বা 3/2 থাকে। এখন যে কোনো পরীক্ষার সময় যে কোনো একটা সেকশন দিয়ে বলা দেয়া থাকতে পারে যে এটা ইয়ে বের করো, ইল্ড মুভমেন্ট এবং প্লাস্টিক মুভমেন্ট, অর্থাৎ my এবং fa। এটা অবশ্য পরীক্ষায় থাকবেই, এরা বিকল্প নাই, এটা পরীক্ষা থাকবে। কারণ স্টিলের বিমের ক্ষেত্রে এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ যে প্লাস্টিক মুভমেন্ট বা ইল মুভমেন্ট, ক্যালকুলেট করা কি খুবই গুরুত্বপূর্ণ। তো এই অংশটা আমরা বোঝার পরে আজকে মোটামুটি শেষ করে ফেলবো। তো আমাদের এই ক্ষেত্রে দেখো my সমান হচ্ছে fy ইনটু s, s সমান i/c। সো আমাদের fy এর ভ্যালু দেয়া থাকলো আমাদের ফর দ্য ওয়েব প্লেট সেকশন। এই যে সেকশন প্রপার্টি সবগুলো দেয়া আছে, হচ্ছে প্লেনসটা হচ্ছে 10 ইঞ্চি বাই 1 ইঞ্চি, দুইটা প্লেনস হচ্ছে 10 ইঞ্চি বাই 1 ইঞ্চি, টোটাল হাইট হচ্ছে 24 ইঞ্চি, আর ওয়েবের থিকনেস হচ্ছে 0.75 ইঞ্চি। এক্ষেত্রে দেখো আমাদের আলটিমেটলি যদি আমরা শেপ ফ্যাক্টর লিখি, শেপ ফ্যাক্টর হচ্ছে কি mp/ms, তাই না, বা z/s। z এ যদি আমাদের এই টার্মগুলো সবগুলোই দরকার, সবগুলো দরকার, আমাদের i এর ভ্যালু দরকার, তাই না। i এর ভ্যালু কি আমরা নিউট্রাল এক্সিস সাপেক্ষে i সেকশনে i এর ভ্যালু পারি না, bh/12 পেতে, তাই না। তো আমরা এটাই বলতেছি যে আমাদের এই এক্সিসের সাপেক্ষে, অর্থাৎ স্ট্রং এক্সিসের সাপেক্ষে যদি আমরা i এর ভ্যালু ক্যালকুলেট করি, তাহলে ফ্লেঞ্জ দুইটা আছে আর ওয়েভ একটা আছে, তাই না। ফ্লেঞ্জের i হবে কত, b যদি এই অক্ষের সাপেক্ষে যদি করি, b হচ্ছে কত 10 ইনটু 1/12 প্লাস, যেহেতু এটা এটার এক্সিস এবং এটার এক্সিস কি এক জায়গায় না, সো এটাকে এই জায়গায় ট্রান্সফার করতে হবে, তাই না, এক্সিস ট্রান্সফার করতে হবে। সো এই এটার এক্সিস থেকে এটার এক্সিসের দূরত্ব কত, টোটাল হচ্ছে কত 24 ইঞ্চি। 24 এর মধ্যে তাহলে নিউট্রাল এক্সিস থেকে এই টপ ফাইবার দূরত্ব হচ্ছে কত 12 ইঞ্চি। কিন্তু আমার তো দরকার হচ্ছে কি এটা নিউট্রাল এক্সিস থেকে এটার সেন্ট্রয়েড, এটার সেন্ট্রয়েড কত, যেহেতু এটা ঠিক হচ্ছে 1 ইঞ্চি, তাহলে সেন্ট্রয়েড কত ইঞ্চি, হাফ ইঞ্চি নিচে অবস্থিত। তো 12 থেকে যদি হাফ চলে যায় তাহলে কত 11.5, বা এটা লিখতে 12 মাইনাস 0.5, এটাই হচ্ছে bh কিউব। b হচ্ছে এখানে যদি দেখি bh 10 ইনটু 1/12 প্লাস a d স্কয়ার, a হচ্ছে কত 10 ইনটু 1, আর d হচ্ছে 11.5 বাই 24/2 মাইনাস 0.5, দ্যাট ইজ 11.5 স্কয়ার। এরকম সেকশন হচ্ছে ফ্লেঞ্জ হচ্ছে দুইটা, তাই না। এই মিউট করো রাজা, ইয়া লাস্ট বল ছিল কথা ইউবার কই ভাইছে রাজা টাইবুর মালিক, মিউট করো। আচ্ছা দেখো, সো এই ক্ষেত্রে উপরের ফ্লেঞ্জ এবং নিচের ফ্লেঞ্জ একই রেজাল্ট দিবে, যেহেতু একই কন্ডিশন এবং একই দূরত্ব, এই জন্য একটা করে কি 2 দিয়ে গুণ দিয়ে দিচ্ছি। ওকে, তো এটা i এর ভ্যালু, আরেকটা আছে i হচ্ছে কি মাঝখানে যে ওয়েবের হচ্ছে কি bh/12, b হচ্ছে 0.75, h হচ্ছে কত 24 থেকে 2 গেলে 22, তাই না, 22 bh/12 i এর ভ্যালু ক্যালকুলেট করতেছি। এখন হচ্ছে i/c, c এর ভ্যালু, c হচ্ছে নিউট্রাল এক্সিস থেকে আউটার ফাইবার দূরত্ব, সেটা হচ্ছে কি এই অঙ্কের জন্য 12 দেখাই যাচ্ছে। আর a, যেহেতু আমাদের আলটিমেটলি a এর ভ্যালু দরকার সেই ফ্যাক্টরের জন্য, a এর ভ্যালু হচ্ছে আমাদের 10 ইনটু 1 ইনটু 2, তাই না। ফ্লেঞ্জ হচ্ছে দুইটা, 10 ইনটু 1 ইনটু 2 প্লাস 0.75 ইনটু 22। তো ক্রস সেকশনাল এরিয়াও পেয়ে গেলাম। এখন দরকার হচ্ছে স্মল a এর ভ্যালু, তাই না। স্মল a এর ভ্যালুটা একটু কমপ্লেক্স, একটু বুঝতে হবে আমাদের, বাকিটা সহজ।
এই পর্যন্ত আশা করি তোমরা বুঝে গেছো। স্মল এর ভ্যালুটা হচ্ছে উপরের এরিয়া, নিউট্রাল এক্সিস এর উপরে যে এরিয়াটা আছে ওই এরিয়ার সেন্ট্রয়েড এবং নিউট্রাল এক্সিস এর নিচে যে এরিয়াটা আছে এই এরিয়ার সেন্ট্রয়েডের মধ্যবর্তী দূরত্ব। ওকে, এই জিনিসটা বুঝতে হলে আমাদের আলটিমেটলি নিউট্রাল এক্সিস কোথায় আছে দেখতে হবে, তাই নাকি? ওকে, এই জিনিসটা বুঝতে হলে আমাদের অঙ্কটাকে আমরা একটু ভাগ করে নিই। অর্থাৎ যে এটা বুঝতে পারতেছি কি এই প্রবলেম হচ্ছে কি আমাদের নিউট্রাল এক্সিস হচ্ছে একদম মাঝ বরাবর, যেহেতু সিমেট্রিক সেকশন। তো এই নিউট্রাল এক্সিস এর এই জায়গা থেকে আমরা মনে করো দুইটা অংশ পার্ট ভাগ করলাম। এর নিচেরটা হচ্ছে টেনশন পার্ট, উপরটা হচ্ছে কম্প্রেশন পার্ট। দুইটা নিউট্রাল এক্সিস এর মাঝখান থেকে এটা দুই ভাগে ভাগ করে ফেললাম। এখন হচ্ছে আমরা নিউট্রাল এক্সিস থেকে এই অংশের মনে করো এই অংশের সিজি দূরত্ব বের করব। কোন জায়গা থেকে? নিউট্রাল এক্সিস থেকে এই অংশের সিজি মানে কোথায় থাকবে, মানে এই এরিয়া এবং এই ফ্লেঞ্জের এই ওয়েবের এই অর্ধেক এরিয়া, এই দুইটা অংশ মিলে যে সিজি সেটা বের করব। তাহলে কি টেনশন এরিয়ার সিজি পেয়ে যাবো না? এটাই করা হচ্ছে অ্যাবাউট নিউট্রাল এক্সিস ডিসটেন্স অফ দা সিজি। এটা লেখা আছে নাও সিজি অফ দা আপার পোরশন ফ্রম দা নিউট্রাল এক্সিস। অর্থাৎ আপার পোরশনের সিজি অর্থাৎ নিউট্রাল এক্সিস থেকে উপরে যে অংশটা তার সিজি যদি বের করি তাহলে আমাদের কি বের করতে হবে বলতো? তাহলে দুইটা অংশ এরিয়া আছে না, আমরা আগে করছিলাম না a1 d1 a2 d2 a1 a2, ওইটাই। সো নিউট্রাল এক্সিস থেকে যদি আমরা a1 করি, আমরা a1 ধরবো কোনটাকে? মনে করো আমরা ফ্লেঞ্জ কে a1 ধরতেছি, তাহলে a1 হচ্ছে কত? 10 × 1। আর d1 হচ্ছে কত? নিউট্রাল এক্সিস থেকে এটা সেন্ট্রয়েডের দূরত্ব একটু আগে আমরা দেখছি d1 হচ্ছে কত? 11.5, তাই না? সো 10 × 1 × 11.5 প্লাস a2 হচ্ছে এই ফ্লেঞ্জের দূরত্ব। ফ্লেঞ্জের উইডথ হচ্ছে কত? 0.75 আর হাইট হচ্ছে কত এই জায়গায়? 11, তাই না? 0.75 × 11 উইথ ইনটু হাইট, তাই না? ইনটু এটা সিজি দূরত্ব কোথায়? ওয়েবের সিজি দূরত্ব। ওয়েবটা যদি এখানে 11 ইঞ্চি থাকে নিউট্রাল এক্সিস এর উপরে, তাহলে এটা সিজি দূরত্ব হচ্ছে কত? 5.5। এটাই করা হচ্ছে a 0.75 × 11, এটা হচ্ছে কি এরিয়া, আর সিজি হচ্ছে কি মাঝখানে 5.5। তাহলে আলটিমেটলি আমাদের সিজি পাইলাম কোন অংশে? নিউট্রাল এক্সিস থেকে কি আপার পোরশন অর্থাৎ কম্প্রেশন পোরশনের সিজি পাইলাম। সিমিলারলি এই সিজি দূরত্ব আসলে কত? 8.787। এটা আসলে কি এর ভ্যালু না, এটা হচ্ছে নিউট্রাল এক্সিস থেকে উপরে যে এরিয়া তার সিজি দূরত্ব। সিমিলারলি কি আমরা নিউট্রাল এক্সিস থেকে নিচে যে এরিয়া তার সিজি দূরত্ব ক্যালকুলেট করতে হবে, তারপর আমরা দুইটা যোগ করলে কি এফ হবে। সো এখানে দেখো এ হচ্ছে কি আমরা আসলে এতক্ষণ বের করছি কি এই a/2 এর মান, তাই না? নিউট্রাল এক্সিস থেকে উপরে যে অংশ এই অংশের দূরত্ব a/2 এর মান, নিচের অংশ আবার আমরা a/2 করব। সো যেহেতু এক্ষেত্রে সিমেট্রিক সেকশন নিচের অংশ করা দরকার নাই, a/2 এর মান যা আসছে এর মান কি আসবে? নিউট্রাল এক্সিস থেকে কম্প্রেশন সেন্টারের সিজি দূরত্ব যা আছে নিউট্রাল এক্সিস থেকে টেনশন অংশের সিজি দূরত্ব কি একে আসবে। আমরা আর এগিন করতেছি না। এগিন যদি আমরা না করি তাহলে এটা কি 2 দিয়ে গুণ দিলে হবে। তো এগেইন না করলে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে, তাহলে যেহেতু একই জিনিস আসবে সো এর ভ্যালু আসবে কত? এটাকে 8.787 কে 2 দিয়ে গুণ দিলে 17.5753। সো আমরা এর ভ্যালু পেয়ে গেছি। তাহলে আমরা আমাদের এই ক্ষেত্রে MP/ms এর ভ্যালু ক্যালকুলেট করতে আমাদের আর কোনো বাধা নেই, তাই না? সেক্ষেত্রে আমাদের সবগুলো ভ্যালু যেহেতু পাইছি, MP/s এর এখন থেকে z এর ভ্যালু আমরা অলরেডি পেয়ে গেলাম, যেহেতু ক্রস সেকশনাল এরিয়া জানি এবং a এর ভ্যালু পাইছি। সো z এর ভ্যালু পেয়ে গেছি, i ক্যালকুলেট করছি, c এর ভ্যালু পাইছি। তো এই সেকশনের জন্য আমরা শেপ ফ্যাক্টর ক্যালকুলেট করা শিখে গেলাম। এখন অন্য যে কোনো সেকশনের আরেকটা জিনিস আসতে পারে যে একই প্রশ্ন বারবার, যে কোন একটা সেকশন দিয়ে বলবো যে এটা ইলাস্টিক সেকশন মডুলাস এবং প্লাস্টিক সেকশন মডুলাস বের করো, অর্থাৎ s এর ভ্যালু এবং z এর ভ্যালু বের করো।
সিমিলার ওয়েতে তোমরা করে ফেলবে এটা। এস এর ভ্যালু এবং জেড এর ভ্যালু বের করতে হলে আবারও এটি আমি শীটটা দিয়ে দিব, এই অংশটা তোমরা করে ফেলবে। যে কোনো সেকশন দিলেই পারবে তোমরা, যে এস এর ভ্যালু এবং জেড এর ভ্যালু অবশ্যই একটু প্র্যাকটিস করো। তারপর হচ্ছে ইন মোমেন্ট যদি ক্যালকুলেট করে, এস এর ভ্যালু যদি ক্যালকুলেট করো, তাকে যদি এফ ওয়াই তে গুণ দাও, তাহলে কি তোমরা এফ ওয়াই ইনটু এস যদি করো, তাহলে তোমরা কি ইল মোমেন্ট পেয়ে যাবা। সিমিলারলি কি প্লাস্টিক মোমেন্ট ক্যালকুলেট করতে পারলে কি জেড এর যে ভ্যালুটা পাবা সেটাকে এফ ওয়াই দিয়ে গুণ দিলে কি প্লাস্টিক মোমেন্ট পেয়ে যাবে। ওকে, আচ্ছা আজকের ক্লাস এই পর্যন্ত। বলো তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা বলো। আমি এই পর্যন্ত স্লাইডটা তোমাদের দিয়ে দিব, আরেকবার পড়ে তারপর দেখো এমনি কোশ্চেন আছে কিনা বলো। কোশ্চেন নাই স্যার, ক্লাসে অনেক বেশি ডিস্টার্ব হয়ে গেছে তাই না? সরি, ডিস্টার্ব করতে স্যার অনেক। এটা ডিস্টার্ব করছে বলতে আমি আসলে ভালো উদ্দেশ্যই করছিলাম যে আমি এমবি কিনে ফেলছিলাম যে এমবি দিয়ে করবো, এই টানা মিটিং করতে পারবো, কিন্তু আসলে এটা যা কাজ করেনি। ওকে, ভালো থাকো। আবার আমরা তোমাদের সাথে নেক্সট ক্লাস হবে আমার প্রিস্টেজ কিভাবে আছে ক্লাস নিব বলছিলাম। সিআর আছে? সিআর তো নাই না? আচ্ছা আমি গ্রুপে জানাই দিব নেক্সট ক্লাস। ওকে, ভালো থেকো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো